শব্দকে পদ বলে। যেমন ইংরেজিতে আমরা পার্টস অফ স্পিচ পড়েছি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপোজিশন। তাহলে পদ হতে গেলে কি হবে, যে বিভক্তি যখন যুক্ত হয়ে শব্দের সঙ্গে সেটাকে আমরা পদ বলি। তাহলে এখানে যেখানে আমাদের মনে হয় যে বিভক্তি নেই, তবু সেখানে কি বিভক্তি আছে আমরা বলি শূন্য বিভক্তি বা অবিভক্তি। অবিভক্তি বা এটাকে কি বলা হয়, শূন্য বিভক্তি। আর শব্দ তখনই বাক্যে ব্যবহৃত হয় যখন সেটা পদ হয়ে যায়। বিভক্তি যুক্ত হয়ে যখন পদ হয় তখনই বাক্যে ব্যবহৃত হওয়ার ক্ষমতা রাখে। তাহলে আমি এখানে যেটা বলতে চাইলাম যে সমাস কথাটার অর্থ হলো, প্রত্যয় হলো সম্পূর্বক অযুক্ত ইকুয়াল টু সমাস। ব্যাকরণে সমাস কেন আসলো, এটার উত্তরটা কি হবে, যে ব্যাকরণে যখন আমরা অনেক বড় বড় বাক্য ব্যবহার করি, তাহলে লেখক সাহিত্যিকরা কি করলেন, বাক্যের সৌন্দর্যের জন্য, কাব্যের সৌন্দর্যের জন্য, রচনার সৌন্দর্যের জন্য তারা কি করলেন, একটা বৃহৎ শব্দকে, বৃহৎ কয়েকটি শব্দ, অর্থপূর্ণ শব্দকে, এই পদকে তিনি কি করলেন, একটা পদে ব্যবহার করলেন। তার ফলে কি হলো, রচনাটা যেমন সমৃদ্ধ হলো, ঠিক তেমনি উৎকৃষ্ট হলো। তাহলে একটা কথা বললাম যে সমাস প্রয়োগ করলো কেন, সমাস ব্যাকরণে প্রয়োগ হলো দুটো কারণে। একটা হচ্ছে সমৃদ্ধ করা রচনাকে, আর একটা হচ্ছে উৎকৃষ্ট করা, আর একটা হচ্ছে সৌন্দর্য বৃদ্ধি করা। যদি আমরা এইভাবে বলি যে ব্যাকরণের সমাস ব্যবহার করার মোটামুটি তিনটে কারণ আমি দিলাম, যে রচনাকে সমৃদ্ধ করে, সমৃদ্ধ মিনস রিচ, একটা রচনাকে কি বলবো, যে টেস্টি করে তোলা। আর উৎকৃষ্ট করে, মানের দিক দিয়ে সেই রচনাটা কি হয়, সুপার লেভেলে বাস করে। মানে আমরা যেটাকে বলি কম্পারেটিভ, যেটাকে বলি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, অর্থাৎ গুড, বেটার, বেস্ট, অর্থাৎ যে বেস্ট জায়গাটা আছে, মানে একদম উৎকৃষ্টতম, উৎকৃষ্টতর, উৎকৃষ্টতম করতে রচনাকে সমাস ব্যবহার করা হয়। আর রচনার যে সৌন্দর্য, আমরা জানি, আমরা রচনার মধ্যে যদি অলংকার, রচনার মধ্যে যদি আমরা ছন্দ, বিভিন্ন রকম অলংকার, অর্থালঙ্কার, শব্দালঙ্কার, ধ্বনি ঝঙ্কার, এই যে আমরা অলংকারগুলো ব্যবহার করি, সেখানে ছেকানুপ্রাস, বৃত্তানুপ্রাস, লাটানুপ্রাস, অর্থানুপ্রাস, যেগুলো আমরা ছন্দে শিখেছিলাম, তা সেগুলো যদি আমরা ব্যবহার করি, যেমন একটা কবিতার বা একটা রচনার সৌন্দর্যটা বৃদ্ধি করে, ঠিক তেমনি সমাসও কি করে, সেই রচনাটার সৌন্দর্যকে বৃদ্ধি করে, রূপটাকে বাড়িয়ে দেয়, এবং পাঠকের কাছে সেটা পড়তে বা বুঝতে সহজলভ্য হয়। মানে পাঠক সেটাকে ভালোভাবে সহজে পড়তে পারবে এবং বুঝতে পারবে, এটা আন্ডারস্ট্যান্ড করতে পারবে, এবং একটা হচ্ছে মানে থিঙ্কিং করতে পারবে বা লার্ন করতে পারবে। সেই জন্যে আমরা কি করি, সমাজকে ব্যাকরণে বা কাব্যে বা আমাদের রচনায়, বিভিন্ন রচনায় ব্যবহার করে থাকি। এইবার আমরা দেখতে পেলাম যে তাহলে শব্দ হচ্ছে ধ্বনি সমষ্টি, অর্থপূর্ণ রূপ, আর পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দকে আমরা পদ বলি। আর একটা আমি প্রশ্ন দিয়েছিলাম যে রূপমূল কি। রূপমূল হচ্ছে এই যে ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হচ্ছে কি, এটাকে একটু মনে রাখবে, ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক। যখন বলবে ভাষার বলবে, তখন কিন্তু হবে ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হলো রূপ বা রূপমূল। মানে টোটাল যখন আমাদের ল্যাঙ্গুয়েজের বলবে, যেমন আমি হয়তো বলছিলাম যে ধরো বললাম মানুষকে বা চুড়িদারওয়ালা বা গামছাওয়ালা, এখানে মানে এই যে ভাষার মধ্যে যার প্রত্যয় এবং বিভক্তি যখন যুক্ত আছে, সেখানে তার যে রূপ, একটা ভাষার
ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক হচ্ছে তোমার হচ্ছে রূপ। মানুষটাকে বলা হচ্ছে স্বাধীন রূপমূল, আর পরাধীন রূপমূল কারণটাকে বলা হচ্ছে কেটাকে। তাহলে মানুষ হচ্ছে স্বাধীন রূপমূল আর পরাধীন রূপমূল হচ্ছে কে। চুড়িদার ওয়ালাতেও তাই, স্বাধীন রূপমূল হচ্ছে চুড়িদার আর ওয়ালা হচ্ছে পরাধীন রূপমূল। এটা আমাদের রূপতত্ত্বে 12-এর বইয়ে পাঠ্য আছে। যারা 11-12 দেবে বা যারা দেবেও নাই 9-10 দেবে তাদেরকে একটু ভালো করে জানতে হবে। তাহলে এবার বিষয়টা আসছি যে তাহলে আমি তিনটে জিনিস বললাম যে শব্দের ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক যদি বলা হয় তাহলে ধ্বনি হবে, আর যদি ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক বলা হয় তাহলে তখন কি হয়ে যাবে, রূপ হয়ে যাবে। আর এখন যেগুলো আমি পেলাম, একটা পেলাম পূর্বপদ, একটা পেলাম পরপদ। চিহ্নিতটাকে আমরা অনেক সময় মধ্যপদও বলি। তাহলে পূর্বপদ, পরপদ এবং মধ্যপদ এগুলো মিলে কি, এগুলোকে কি বলা হয়, এক একটা পদের সমষ্টি। এই যে পদগুলো হলো, তাহলে এই পদগুলোকে বলা হয় কি, এই পদগুলো টোটালটা নাম বলো, সমস্যমান না সমস্যমান পদ। এই সিংহ, চিহ্নিত, আসন এই তিনটে হচ্ছে সমস্যমান পদ। আর যেটা আমার পেলাম, যেটাকে একপদীকরণ করলাম, এটার নাম হচ্ছে সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। আর এই যে আমাদের ব্যাখ্যা